হাত বাড়িয়ে জগবন্ধু খাটের পাশে রাখা টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিতেই হালকা নীল আলোয় ভরে গেল সারা ঘর। খাটে শুয়ে লোকটির মাথা থেকে হাঁটু পর্যন্ত স্পষ্ট দেখতে পাচ্ছেন। আজও তার পরনে একই পোশাক, শুধু সেদিনের থেকে আজ তাকে অনেক বেশি বৃদ্ধ মনে হচ্ছে। করুণ দৃষ্টিতে এসে চেয়ে আছে জগবন্ধুর দিকে। বৃদ্ধের ঠোঁট এবার নড়তে শুরু করলো। জগবন্ধুর মনে হলো তার কণ্ঠস্বর যেন বহুদূর থেকে ভেসে আসছে। সে কি বলছে তা কানে শুনলেও মাথায় নিতে পারছিলেন না জগবন্ধু, কারণ আতঙ্কে তখন তার বুদ্ধির লোপ পাওয়ার অবস্থা। নমস্কার বন্ধুরা, আমি রূপম। তোমাদের স্বাগত জানাই থ্রিলার পিডিয়া বাংলা ইউটিউব চ্যানেলে। আজ তোমাদের জন্য হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা একটি ভৌতিক কাহিনী, জগবন্ধুর হারমোনিয়াম। তো বেশি কিছু না বলে চলো গল্পে যাওয়া যাক। অনেক দিন ধরেই জগবন্ধু একটা হারমোনিয়াম কিনবেন বলে ভাবছিলেন। জগবন্ধু যে গান বাজনা করেন তা কিন্তু নয়, তবে ওসব শুনতে তার খুব ভালো লাগে। মাঝে মাঝে হয়তো গুনগুন করে কোনো গানের কয়েক কলি আনমনে গেয়েও ফেলেন তিনি। একদিন যখন অফিস ছুটির সময় জগবন্ধু এরকম গুনগুন করছিলেন, তখন সরখেলদা পিছন থেকে এসে পিঠ চাপড়ে বললেন, বাহ জগবন্ধু, তোমার গানের গলাটাও তো মন্দ নয়। একটা হারমোনিয়াম কিনে বাড়িতে রেওয়াজ করতে পারো তো। হ্যাঁ, একলা মানুষ, এতে তোমার সময়টাও কেটে যাবে। তার কথা শুনে জগবন্ধু লাজুক হেসে বললেন, কি যে বলেন দাদা, আমার গলা শুনে হয়তো লোকে বাড়িতে ঢিল ছুটবে। জগবন্ধু মুখে যাই বলুক না কেন, সরকেলদার কথাটা কিন্তু মনে ধরেছিল তার। কিন্তু হারমোনিয়াম আর কেনা হয়ে ওঠেনি। সেদিন শনিবার, এমনিতেই অফিস হাফ ছুটি, তার উপর টিভিতে ভারত পাকিস্তানের ওয়ানডে, তাই অফিস আজ শুনশান। অফিস ছুটি হওয়ার কিছু আগেই বেরিয়ে পড়েছিলেন জগবন্ধু। হাঁটতে হাঁটতে নিউ মার্কেটের মধ্যে দিয়ে ফেরবার সময় হঠাৎই চোখে পড়ে গেল দোকানটা। সাইনবোর্ডে লেখা আছে ইসমাইল কনসার্ট। এখানে পুরাতন বাদ্যযন্ত্র ক্রয় ও বিক্রয় করা হয়। সাইনবোর্ডে চোখ পড়তেই জগবন্ধুর মনের ইচ্ছাটা মাথা চাড়া দিয়ে উঠল। সেদিন পকেটে বেশ কিছু বাড়তি টাকাও ছিল। জগবন্ধু ঢুকে পড়লেন দোকানের ভিতর। দোকানদার একজন হাসি খুশি মধ্যবয়সী মানুষ। জগবন্ধু হারমোনিয়ামের কথা বলতেই পাশের একটা ঘরে নিয়ে গেলেন তাকে। সেই ঘরে নানা ধরনের হারমোনিয়াম রাখা আছে। বেশ কয়েকটা হারমোনিয়াম দেখার পর শেষে একটা পছন্দ হলো জগবন্ধুর। সেটা কিন্তু অন্যগুলোর চেয়ে ছোট আকারে, অনেকটা বৈষ্ণবরা যে হারমোনিয়াম গলায় ঝুলিয়ে নাম সংকীর্তন করে সেই ধরনের। জিনিসটা খুবই হালকাও, বাক্সের ভিতরে ভরা থাকলে অনায়াসে হাতে ঝুলিয়ে বাড়ি নিয়ে যাওয়া যায়। দোকানদারকে জিনিসটার দাম মিটিয়ে দিয়ে পথে নেমে একটা ট্যাক্সি ধরলেন জগবন্ধু। তারপর শিয়ালদা থেকে ট্রেন ধরে ঘন্টা দুয়েক পর যখন নিজের স্টেশনে নামলেন, তখন বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। স্টেশন থেকে জগবন্ধুর বাড়ি বেশ কিছুটা দূর, হেঁটে যেতে মিনিট 40 সময় লাগে। হারমোনিয়ামটাকে হাতে ঝুলিয়ে যখন তিনি স্টেশনের বাইরে রিক্সা স্ট্যান্ডে উপস্থিত হলেন, তখন স্ট্যান্ডে একটা রিক্সাও পেলেন না। বোধহয় তারাও আজ কোথাও খেলা দেখতে বসে গেছে। অগত্যা হারমোনিয়ামের বাক্সটা হাতে ঝুলিয়ে বাড়ির দিকে হাঁটা লাগালেন জগবন্ধু। বাড়ির সামনে যখন তিনি পৌঁছালেন, তখন 7টা বাজতে চলেছে। সামনেই পুজো আসছে, বাতাসেও যেন তার একটা আমেজ। তাই হারমোনিয়ামের বাক্সটা নিয়ে এতটা পথ হেঁটে আসলেও
কোনো ক্লান্তি বোধ হয় না জগবন্ধুর। বাড়ির ঠিক সামনের ল্যাম্পপোস্টটার নিচে এসে প্রতিদিনের মতো একটু দাঁড়ালেন তিনি। তারপর পকেট থেকে চাবি বের করে বাড়ির ভিতরে ঢুকলেন জগবন্ধু। বাড়িটা জগবন্ধুর ঠাকুরদার আমলের, ওপর নিচে মিলিয়ে গোটা 8 ঘর। অনেকেই জগবন্ধুকে পরামর্শ দিয়েছিলেন একলা এত বড় বাড়িতে না থেকে অন্তত নিচের তলাটা একটা ভাড়াটে বসিয়ে দিতে, কিন্তু জগবন্ধুর মন সায় দেয়নি তাতে। একলা দিব্যি আছেন তিনি, কত টাকার বিনিময়ে ভাড়াটে বসিয়ে নিজের শান্তি ভঙ্গ করতে তিনি মোটেই রাজি নন। একলা তার থাকতে কোনো অসুবিধে হয় না। প্রতিদিন সকালে গোপালের মা এসে বাড়ি ঘরদোর পরিষ্কার করে রান্না করে দিয়ে যায়। রোজ সকাল 9টার সময় অফিস যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোবার আগে রাতের ভাত ডাল তরকারি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে যান। ফলে রাতে ফিরে রান্নাবান্নার ঝঞ্ঝাট আর পোয়াতে হয় না জগবন্ধুকে। সেদিন রাত্রে বাড়ি ফিরে এসে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়লেন জগবন্ধু। কাল রবিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে সপ্তাহের বাজারটা সেরে ফেলতে হবে। বিছানার শোয়ার কিছুক্ষণের মধ্যেই চোখে ঘুম নেমে এলো। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল জগবন্ধুর। তার কেন জানি মনে হতে লাগলো কোথা থেকে যেন একটা হারমোনিয়ামের মিষ্টি সুর ভেসে আসছিল এতক্ষণ। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই সেটা হারিয়ে গেল। সেই সুরের রেশ কিন্তু এখনো জগবন্ধুর কানে বাজছে। বিছানা থেকে নেমে আলোটা জ্বালালেন তিনি। খাটের পাশে টেবিলের উপর হারমোনিয়ামটা রাখা আছে। তার পাশে রাখা ঢাকা দেওয়া জলের গ্লাসটা তুলে নিয়ে 1 গ্লাস জল খেলেন তিনি। তারপর আলো নিভিয়ে আবার শুয়ে পড়লেন। পরদিন ভোরে উঠে চোখ মুখ ধুয়ে চা খেয়ে হাতে বাজারের থলি নিয়ে বাজারের দিকে পা বাড়ালেন জগবন্ধু। কিছু দূর যাওয়ার পর দেখলেন তার পাড়ার গোপীনাথবাবু বাজার করে ফিরছেন। গোপীনাথবাবুকে তিনি একটু এড়িয়ে চলার চেষ্টা করেন, কারণ গোপীনাথবাবু একবার কথা বলতে শুরু করলে আর থামতে চায় না। তাছাড়া বৃদ্ধ গোপীনাথবাবু সব কিছুতেই ব্যাপক কৌতূহল। আজ একেবারে সামনাসামনি পড়ে গেছেন। জগবন্ধুকে দেখতে পেয়েই গোপীনাথ বললেন, কি হে জগবন্ধু, কাল রাতে দেখলাম তুমি একটা বাক্স নিয়ে বাড়ি ফিরলে, কোথাও বেড়াতে গিয়েছিলে বুঝি? জগবন্ধু উত্তর দিলেন, না, কোথাও যায়নি, হাতে একটা হারমোনিয়ামের বাক্স ছিল। গোপীনাথ আবার প্রশ্ন করলেন, তা তোমার সঙ্গের লোকটি কে ছিল? তাকে তো আগে কখনো দেখিনি। জগবন্ধু বললেন, কই, আমার সঙ্গে তো কেউ ছিল না। জগবন্ধুর কথা শুনে গোপীনাথ আশ্চর্য হয়ে বললেন, সে কি হে, কাল স্পষ্ট দেখলুম তুমি যখন বাক্স হাতে বাড়ি ফিরলে তখন তোমার পেছন পেছন একজন লোক এলো। তুমি যখন ল্যাম্পপোস্টের তলায় দাঁড়ালে সেও তখন তোমার পিছনে গিয়ে দাঁড়ালো। তারপর তুমি যখন দৌড় খুলে ভিতরে ঢুকলে সেও তোমার সঙ্গে ভেতরে গেল। আর তুমি বলছো কিনা তোমার সঙ্গে কেউ ছিল না। দেখো জগবন্ধু, আমি বুড়ো হয়েছি ঠিকই, চোখে আমার চশমাও আছে, তা বলে এত ভুল দেখার মতো অবস্থা আমার এখনো হয়নি। এই বলে গজগজ করতে করতে বাড়ির পথ ধরলেন গোপীনাথ বাবু। ওনার কথার কোনো মাথা মুন্ডু না বুঝতে পেরে এরপর জগবন্ধু এগোলেন বাজারের দিকে। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে টেবিলের ওপর থেকে হারমোনিয়ামটা নিয়ে পাশের ঘরের তক্তপোষে গিয়ে বসলেন জগবন্ধু। হারমোনিয়ামটার বেশ বয়স হয়েছে বোঝা যায়। তার জায়গায় জায়গায় পালিশ উঠে গেছে। বহু ব্যবহারের ফলে রিডগুলো স্থানে স্থানে কিছুটা খয়েরি রঙের হয়ে গেছে। হারমোনিয়ামটা যে এত পুরনো তা কাল দোকানের আলো আঁধারের মধ্যে জগবন্ধু ঠিক বুঝতে পারেননি। তাই এখন হারমোনিয়ামটা দেখে কিছুটা মুষড়ে পড়লেন। ক্লিপ থেকে বেলোটা খুললেন তিনি। অমনি একটা হালকা মিষ্টি গন্ধ এসে নাকে লাগলো।
তারপর রিডের উপর হাত বোলাতেই যেন সুরের রামধনু খেলে গেল ঘরের মধ্যে। জগবন্ধু অবাক হয়ে গেলেন তাই শুনে। এত মিষ্টি শব্দ যে এর থেকেও হতে পারে তা ভাবতেই পারেননি তিনি। ছোটবেলায় তার মামা বাড়িতে একটা হারমোনিয়াম ছিল। একবার সেখানে মার সঙ্গে গিয়ে সারেগামাপাটা শিখেছিলেন তিনি। দু একবার চেষ্টা করার পর তিনি দেখলেন সেটা এখনো ভোলেননি। সারা দুপুরটা মেতে রইলেন হারমোনিয়ামটা নিয়ে। আস্তে আস্তে বিকেল হয়ে গেল। জগবন্ধুর আবার আজ একটা বিয়ের নিমন্ত্রণ আছে নৈহাটিতে, তাই তিনি হারমোনিয়ামটা বন্ধ করে উঠে পড়লেন। রাত 10টা নাগাদ নিমন্ত্রণ খেয়ে জগবন্ধু যখন রিকশা থেকে পাড়ার মোড়ে নামলেন, তখন দেখলেন সামনের একটা দোকানে বারোয়ারি পুজো কমিটির ছেলেগুলো আড্ডা মারছে। তাদের দেখে জগবন্ধুর মনে পড়ল আজ তাদের চাঁদার টাকাটা দেবেন বলে কথা দিয়েছিলেন। টাকাটা দেওয়ার জন্য তিনি এগিয়ে গেলেন তাদের দিকে। চাঁদাটা দিয়ে তিনি যখন তার বাড়ির দিকে এগোতে যাচ্ছেন, ছেলেদের মধ্যে একজন বলে উঠল, দাদা যে সঙ্গীত সাধনা করেন তা তো আমাদের জানা ছিল না। এবার আমাদের পুজো মণ্ডপে আপনাকেই গাইতে হবে কিন্তু। জগবন্ধু ভাবলেন আজ দুপুরবেলা যখন তিনি হারমোনিয়াম নিয়ে বসেছিলেন তখন হয়তো তারা বাড়িতে গিয়েছিল। নিজ থেকে তাদের ডাক হয়তো তিনি শুনতে পাননি। এই ভেবে জগবন্ধু তাদের বললেন, ও দুপুরবেলা তোমরা আমার বাড়িতে গিয়েছিলে বুঝি? আসলে আমি তো ওপরের ঘরে বসে বাজাচ্ছিলাম, তাই তোমাদের ডাক শুনতে পাইনি। জগবন্ধুর কথা শুনে ছেলেটা বলল, না না, দুপুরবেলা নয়, সন্ধে নামার একটু পরেই আপনার বাড়ি গিয়েছিলাম। ওই যখন লোডশেডিং হয়েছিল শুনতে পেলাম আপনি দোতলার ঘরে বসে হারমোনিয়াম বাজাচ্ছেন। আমরা বেশ কয়েকবার ডেকেছিলাম আপনাকে, আপনি বোধহয় শুনতে পাননি। এমনিতেই লোডশেডিং, তার উপর আপনি তো আর চাঁদা না দিয়ে পালিয়ে যাওয়ার লোক নন, তাই আর আপনাকে ডাকাডাকি করি। ছেলেটার কথা শুনে জগবন্ধুর মাথার ভিতরটা কেমন গুলিয়ে গেল। তিনি তো আজ বিকালের পর থেকে বাড়িতেই ছিলেন না, তাহলে তিনি সন্ধ্যার পর হারমোনিয়াম বাজালেন কিভাবে? মুখে কিছু না বলে বাড়ির দিকে পা চালালেন। আগের দিনের মতোই সেদিনও মাঝরাতে ঘুম ভেঙে গেল জগবন্ধুর। তার যেন মনে হতে লাগলো কোথা থেকে হারমোনিয়ামের শব্দ ভেসে আসছে। বিছানাতে শুয়ে শুয়ে তা শুনতে লাগলেন। সুরটা যেন তার মনের মধ্যে কেমন একটা নেশা ধরিয়ে দিচ্ছে। কিছুক্ষণ কেটে যাওয়ার পর জগবন্ধু বুঝতে পারলেন সুরটা ভেসে আসছে তার পাশের ঘর থেকে। কিন্তু তিনি ভয় পেলেন না। মনের মধ্যে কেমন একটা অস্বস্তি হতে লাগলো। বিছানা ছেড়ে উঠে পড়লেন জগবন্ধু। তারপর আস্তে আস্তে পা টিপে টিপে ঘর থেকে বারান্দাতে বেরিয়ে পাশের ঘরের দরজাটার দিকে এগিয়ে গেলেন। বুঝতে পারলেন তার অনুমান সত্যি, হারমোনিয়ামের শব্দটা আসছে ঘরের ভিতর থেকেই। ঘরের দরজাটা খোলা, সামনে ভারী পর্দা ঝুলছে। এ অঞ্চলে চোরের উপদ্রব নেই বলে সাধারণত দোতলার ঘরের জানলা দরজা খোলাই থাকে। পর্দার ফাঁক দিয়ে উঁকি মারতেই জগবন্ধু এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন। ঘরের ভিতর আলো জ্বালা না থাকলেও খোলা জানলা দিয়ে এক ফালি চাঁদের আলো এসে পড়েছে ঘরের ভিতর। সেই আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে একজন বৃদ্ধ লোক তক্তপোষের উপর বসে মাথা নিচু করে এক মনে বাজিয়ে চলেছে হারমোনিয়ামটা। পরনে তার সাদা ধপধপে চুড়িদার পাঞ্জাবি, আর মাথায় ছোট্ট একটা কাপড়ের তিনকোনা টুপি। হঠাৎ লোকটা মুখ তুলে তাকালো দরজার দিকে। অমনি জগবন্ধুও সরে দাঁড়ালেন দরজার পাশ থেকে। কিন্তু সে মনে হয় দেখতে পেয়েছে জগবন্ধুকে, কারণ হারমোনিয়ামটা সঙ্গে সঙ্গেই থেমে গেল। কয়েক মুহূর্ত চুপচাপ
দাঁড়িয়ে রইলেন জগবন্ধু। তারপর পর্দা সরিয়ে আচমকা জ্বেলে দিলেন ঘরের আলোটা। বিদ্যুতের আলোতে ঝলমল করে উঠল সারা ঘর, কিন্তু সে ঘরের মধ্যে কেউ কোথাও নেই। শুধু একটা হালকা আতরের গন্ধ ছড়িয়ে আছে ঘর জুড়ে, আর হারমোনিয়ামের বেলোটা খোলা অবস্থায় রয়েছে। কিছুক্ষণ সেই ঘরে দাঁড়িয়ে থাকার পর ঘরের আলো নিভিয়ে দিয়ে নিজের ঘরে শুতে চলে গেলেন জগবন্ধু। পরদিন ভোরে যখন তার ঘুম ভাঙল, রাতের ঘটনাটাকে নেহাতি স্বপ্ন বলে ধরে নিলেন তিনি। 3 সাতেকের জন্য অফিসের কাজে বাইরে গিয়েছিলেন জগবন্ধু, কিন্তু সেখান থেকে ফেরবার সময় এক বিপত্তি হলো। ট্রেনের মধ্যে থেকে ব্রিফকেসটা খোয়া গেল জগবন্ধুর। টাকা পয়সা তাতে না থাকলেও কিছু জামা কাপড় আর বাড়ির চাবির গোছাটা ছিল তার মধ্যে। অতএব তালা না ভাঙলে বাড়িতে ঢোকা সম্ভব নয়। তাই বাড়িতে ঢোকার সময় পাড়ার একটা ছেলেকে ডেকে নিয়ে এসে সদর দরজার শোয়ার ঘরের ও রান্নাঘরের তালাটা ভাঙলেন তিনি। অন্য ঘরগুলো বন্ধই রইল। জগবন্ধু ভাবলেন ডুপ্লিকেট চাবিগুলো ঘরের কোথাও রাখা আছে কিনা খুঁজে দেখবেন। সেগুলো যদি পেয়ে যান তাহলে আর তালাগুলো ভেঙে নষ্ট করতে হবে না। কিন্তু নানান কাজের চাপে চাবিগুলো আর খুঁজে বার করা হলো না। তাছাড়া ঘরগুলোতে খুব বেশি প্রয়োজনীয় জিনিস না থাকায় ঘরগুলো খোলার জন্য খুব একটা তাগিদও অনুভব করলেন না। তাই ঘরগুলো বন্ধ অবস্থাতেই পড়ে রইল। হারমোনিয়ামের কথাটা ভুলে গিয়েছিলেন তিনি। একদিন গোপীনাথবাবু তাকে জিজ্ঞেস করেছিলেন, মাঝে মাঝে রাতের বেলাতে যে ভদ্রলোককে তোমার ছাদে দেখতে পাই, তিনি তোমার কে হন? অনিদ্রার রুগী, চোখে মোটা কাঁচের চশমা আটা। গোপীনাথবাবুর প্রশ্ন জগবন্ধুর কাছে অবান্তর মনে হওয়াতে তার কোনো উত্তর দেননি তিনি। মাস 2 কেটে গেছে। বেশ শীত পড়েছে এবার। দরজা জানলা বন্ধ করে সেদিন রাত্রে লেপ মুড়ি দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলেন জগবন্ধু। অনেক দিন পর আবার হঠাৎই মাঝরাতে ঘুম ভেঙে গেল জগবন্ধুর। তার কানে এসে বাজতে লাগলো হারমোনিয়ামের সুর। তবে সেই সুর, সেই ধ্বনি কেবল যেন বিষাদ মাখা। লেপ মুড়ি দিয়ে সেই আওয়াজ শুনতে লাগলেন জগবন্ধু। কিছুক্ষণ পর থেমে গেল সেই শব্দ, আর তারপরই জগবন্ধুর মনে হলো তার ঘরের মধ্যে কেউ যেন প্রবেশ করেছে। মুখের উপর থেকে লেপটা সরিয়ে ফেললেন তিনি। অন্ধকার ঘরে কাউকে দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু তার নিঃশ্বাস ফেলার শব্দ যেন স্পষ্টই শুনতে পেলেন। আরও অনুভব করলেন একটা মিষ্টি আতরের গন্ধ যেন ছড়িয়ে পড়েছে সারা ঘরে। জগবন্ধুর আজকে সত্যি ভয় ভয় করতে লাগলো। হাত বাড়িয়ে জগবন্ধু খাটের পাশে রাখা টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিতেই হালকা নীল আলোয় ভরে গেল সারা ঘর। খাটে শুয়ে লোকটির মাথা থেকে হাঁটু পর্যন্ত স্পষ্ট দেখতে পাচ্ছেন। আজও তার পরনে একই পোশাক, শুধু সেদিনের থেকে আজ তাকে অনেক বেশি বৃদ্ধ মনে হচ্ছে। করুণ দৃষ্টিতে এসে চেয়ে আছে জগবন্ধুর দিকে। বৃদ্ধের ঠোঁট এবার নড়তে শুরু করল। জগবন্ধুর মনে হলো তার কণ্ঠস্বর যেন বহুদূর থেকে ভেসে আসছে। সে কি বলছে তা কানে শুনলেও মাথায় নিতে পারছিলেন না জগবন্ধু, কারণ আতঙ্কে তখন তার বুদ্ধির লোপ পাওয়ার অবস্থা। লোকটা কথা বলেই চলেছে। কয়েক মিনিট কেটে যাওয়ার পর কিছুটা ধাতস্থ হলেন জগবন্ধু। তার মনে হলো লোকটা আর যাই করুক তার কোনো ক্ষতি করবে না। তিনি এবার মন দিয়ে বৃদ্ধ কি বলছে তা শোনার চেষ্টা করলেন। ততক্ষণে বৃদ্ধর কথা বলা প্রায় শেষ হয়ে এসেছে। শুধু শেষের দিকে
কয়েকটা কথা কানে এসে বিঁধল তার। বাবুজি, আমার সারা জিंदगीर কামাই ও हारमोनियम के अंदर রাখা আছে, लेकिन आज আমার ঘরে বাচ্চা লোক একটি রুটির জন্য ভিক মাংছে। ও হারমোনিয়াম আপনি ওদের ওয়াপাস করে দিন বাবুজি, नहीं তো সব ভুকা মরে যাবে। কথা শেষ হওয়ার পর কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল লোকটা। জগবন্ধুর মনে হলো লোকটার চোখের কোলে যেন জল চিকচিক করছে। এরপর মাথায় হাত ছুঁয়ে জগবন্ধুকে কুর্নিশ করে অন্ধকারের মধ্যে আস্তে আস্তে মিশে গেল লোকটা। ভোরবেলাতেই একজন লোক ডেকে এনে পাশের ঘরের তালাটা ভেঙে ফেললেন জগবন্ধু। 2-3 মাসের অব্যবহারের ফলে বেশ কিছুটা ধুলো জমেছে ঘরে, কিন্তু হারমোনিয়ামটা দেখে অবাক হয়ে গেলেন তিনি। তার উপর একটুও ধুলোর আস্তরণ নেই, কেউ যেন যত্ন করে মুছে রেখেছে সেটা। হারমোনিয়ামটা নিজের ঘরে নিয়ে এলেন জগবন্ধু। তারপর দরজা জানলা ভালো করে খুলে দিয়ে পর্দা সরিয়ে দিলেন তিনি। সকালের আলোতে ঝলমল করে উঠল সারা ঘর। সেই আলোতে ভালো করে হারমোনিয়ামটা দেখতে লাগলেন তিনি। হঠাৎ তার নজরে পড়ল হারমোনিয়ামের গায়ে একটা জায়গায় পালিশ চটে গিয়ে কয়েকটা সংখ্যা যেন ফুটে উঠেছে। একটা ন্যাকড়া জলে ভিজিয়ে এনে সেখানটাকে ভালো করে ঘষতেই পরিষ্কারভাবে ফুটে উঠল পরপর 7টা নাম্বার। জগবন্ধু এবার আরও ভালো করে দেখে বুঝতে পারলেন হারমোনিয়ামের প্রত্যেকটা রিডই অতি ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যা দ্বারা চিহ্নিত করা, কিন্তু তারা এতই ক্ষুদ্র যে সাধারণ অবস্থাতে তাদের বোঝাই যায় না। অনেক চেষ্টার পর সংখ্যাগুলো মোটামুটি উদ্ধার করতে পারলেন জগবন্ধু। তারপর হঠাৎ কি মনে হতে সেই 7টা সংখ্যা মিলিয়ে পরপর রিড টিপতেই হারমোনিয়ামের নিচের দিকের একটা অংশ ফাঁকা হয়ে গেল। বেরিয়ে পড়ল একটা খোপ। জগবন্ধু তার মধ্যে হাত ঢুকিয়ে বার করে আনলেন একটা ছোট চশমার থলি। থলেটা টেবিলের উপর উপুর করতেই তার মধ্যে থেকে বেরিয়ে এলো অনেকগুলো ছোট ছোট ভাঁজ করা বিবর্ণ হয়ে যাওয়া কাগজের টুকরো। একটা ছোট কাগজের টুকরো হাতে তুলে নিলেন জগবন্ধু। দীর্ঘদিন থাকার কারণে কাগজের টুকরোগুলো একদম নষ্ট হয়ে বসেছে। অতি সাবধানে একটা টুকরোর ভাঁজ খুলে চমকে উঠলেন তিনি। আসলে সেগুলো হলো ব্রিটিশ সরকারের আমলের ভাঁজ করা 100 টাকার নোট। জগবন্ধু গুনে দেখলেন মোট 100টা নোট আছে, অর্থাৎ সেই সময়কার 10,000 টাকা। কিন্তু আজকে এই নোটগুলো হয়তোবা বাজে কাগজের মতোই মূল্যহীন। কিছুক্ষণ সেগুলো নিয়ে চুপচাপ বসে রইলেন জগবন্ধু। নোটগুলো যখন তিনি থলের মধ্যে ভরে রাখতে যাবেন তখন তার মধ্যে আরেকটা জিনিস দেখতে পেলেন। জিনিসটা হলো একটা ছোট্ট কাপড়ের পুঁটলি। তার ভিতর থেকে বের হলো এক ছলা মালা। হলদেটে হয়ে গেলেও মালাটা যে মুক্তোর তা বুঝতে কোনো অসুবিধা হলো না তার। মালায় একটা ছোট্ট লকেটও আছে। লকেটের পিছনে একটা নাম ইংরাজিতে খোদাই করা, আহমদ নাজাফি। জগবন্ধুর মনে হলো এই নামটা যেন তিনি কোথাও দেখেছিলেন বা শুনেছিলেন, কিন্তু অনেক ভাবার পরও মনে করতে পারলেন না। জগবন্ধু সেদিন ট্রেনে উঠে চুপচাপ জানলার পাশে বসেছিলেন। বারবার খালি আহম্মদ নাফাজি নামটা তার মাথার মধ্যে ঘুরে ফিরে আসছে। পাশে বসে এক ভদ্রলোক অনেকক্ষণ ধরে পকেট ট্রানজিস্টারে খেলার রিলে শুনবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সেন্টারটা ঠিক মতন ধরতে পারছিলেন না। অনেকক্ষণ চেষ্টা করার পর লোকটা বিরক্ত হয়ে অন্য একটা সেন্টার ধরলেন। সেখানে গানের আসর হচ্ছে। জগবন্ধুও শুনতে শুনতে চললেন সেই গান।
একটা গান শুনবার পর খসিকা বললেন, এবার আপনাদের একটা কাওয়ালি গান পরিবেশন করব। কাওয়ালি শব্দটা কানে আসতেই সঙ্গে সঙ্গেই জগবন্ধু যেন লাফিয়ে উঠলেন। এবার তার সব মনে পড়ে গেছে। কিছুদিন আগে তিনি এক দৈনিক সংবাদপত্রে কাওয়ালি গায়কদের নিয়ে একটা প্রবন্ধ পড়ছিলেন। তাতেই লেখা ছিল বিখ্যাত কাওয়ালি গায়ক আহম্মদ নাজাফির সম্বন্ধে কিছু কথা। শিয়ালদাতে ট্রেন থেকে নামবার পর জগবন্ধু ট্যাক্সি ধরে ছুটলেন সেই সংবাদপত্রের অফিসের দিকে। সেখান থেকে তিনি একটা চিঠি পেলেন। ঠিকানার সূত্র ধরে দুদিন অনেক ছোটাছুটির পর অবশেষে জগবন্ধু এসে পৌঁছলেন পার্ক সার্কাসের এক বস্তিতে। সেখানে আলম নাজাফি বলে একটা নাম খোঁজাখুঁজি করতেই একজন দেখিয়ে দিল একটা খাপড়ার চালওয়ালা বাড়ি। সেই বাড়ির সামনে নোংরা মাটিতে বেশ কয়েকটা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে খেলা করছে। জগবন্ধু সেখানে গিয়ে দাঁড়াতেই একজন বছর 30-এর যুবক কাঁচতে কাঁচতে বাইরে বেরিয়ে এলেন। জগবন্ধু তার সঙ্গে কথা বলে জানতে পারলেন তার নামই আলম নাজাফি। জগবন্ধু বেশ কিছুক্ষণ তার সঙ্গে কথা বলার পর সে জগবন্ধুকে নিয়ে ঘরের ভিতরে গেল। ঘরের ভিতরে অভাবের চিহ্ন সুস্পষ্ট। ঘরের এক কোণে নোংরা বিছানার উপর শুয়ে আছেন তার অন্ধ বৃদ্ধা মা, আর মেঝেতে খেলা করছে রোগা রোগা দুটো শিশু। আলম জগবন্ধুকে এনে দাঁড় করালো একটা নোনা ধরা দেওয়ালের সামনে। সেই দেওয়ালে টাঙানো আছে অনেক দিনের পুরনো বিবর্ণ হয়ে যাওয়া একটা ছবি। ছবিটা হলো আলম নাজাফির পিতামহের ছবি। ইনিই ছিলেন লখনৌয়ের বিখ্যাত কাওয়ালি গায়ক আহম্মদ নাজাফি। ছবির মানুষটি মধ্যবয়সের হলেও তাকে চিনে নিতে অসুবিধা হলো না জগবন্ধুর। এই লোক আর সেই মানুষটি একই ব্যক্তি, যিনি কদিন আগে এক রাতে এসে দেখা দিয়েছিলেন জগবন্ধুকে। এরপর আলমকে সঙ্গে করে ঘরের বাইরে এলেন জগবন্ধু। আলমের মুখ থেকে শুনলেন এই বিখ্যাত গায়কের বংশধরের বর্তমান করুণ অবস্থার কথা। ভাগ্যের পরিহাসে কিভাবে লখনৌয়ের হাভেলির পরিবর্তে আজ তাদের ঠিকানা হয়েছে পার্ক সার্কাসের এই বস্তি। এখানেই ছোট ছোট শিশু ও বৃদ্ধা অন্ধ মাকে নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন আলম। ঘটি বাটি যা ছিল সব বিক্রি হয়ে গেছে। এমনকি আহম্মদ নাজাফির শেষ স্মৃতি হারমোনিয়ামটাও কয়েক মাস আগে ছেলের অসুখের কারণে মাত্র 200 টাকায় নিউ মার্কেটের এক দোকানে বিক্রি করে দিয়ে আসতে বাধ্য হয়েছেন সে। এসব কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল আলম। পরদিন আলমকে সঙ্গে করে বউবাজারের এক পরিচিত সোনার দোকানে গেলেন জগবন্ধু। মালাটা সেখানে বিক্রি করে পেলেন 30,000 টাকা। সম্পূর্ণটাই তিনি তুলে দিলেন আলমের হাতে। আর পুরনো নোটগুলো একটি কিউরিও শপে বিক্রি করে পাওয়া গেল 1,020 টাকা। সেই টাকাটা তিনি আলমের ছেলে মেয়ের জন্য ব্যাংকে জমা করে দিলেন। কিছুদিনের মধ্যে জগবন্ধু আলমের জন্য নিজের অফিসে একটা ছোটোখাটো কাজেরও ব্যবস্থা করে ফেললেন। আলম যেদিন তার অফিসে কাজে যোগদান করল, সেদিন প্রচণ্ড খুশি মনে বাড়ি ফিরলেন জগবন্ধু। তারপর তাড়াতাড়ি খেয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লেন। মাঝরাতে সেদিনও আবার হারমোনিয়ামের শব্দে জেগে উঠলেন তিনি। তার মনে হতে লাগলো ঘরের মধ্যে যেন এক অদ্ভুত সুর ছড়িয়ে পড়েছে। সে সুর বিষাদের নয়, সে যেন দ্রুত ছন্দের সুরের রামধনু। জগবন্ধু ভেসে যেতে লাগলেন সেই সুরের প্লাবনে। অবশেষে এক সময় বন্ধ হলো সেই সুর,
আর সঙ্গে সঙ্গেই মিষ্টি গন্ধে ভরে উঠল ঘর। জগবন্ধু বুঝতে পারলেন আজ আবার তিনি এসেছেন। আজ আর তার ভয় করছে না। টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে বিছানার উপর উঠে বসলেন তিনি। দেখলেন সেদিনের মতো আজও তার ঘরের ভিতর এসে দাঁড়িয়েছেন সেই মানুষটি। আজও তার চোখে জল, কিন্তু সে জল দুঃখের নয়, আনন্দের। খুশিতে যেন ঝলমল করছে তার মুখ। জগবন্ধুর দিকে চেয়ে কপালে হাত ঠেকিয়ে একবার কুর্নিশ করলেন তিনি। তারপর আস্তে আস্তে মিলিয়ে গেলেন। পরদিন জগবন্ধু আলমের বাড়ি গিয়ে ফিরিয়ে দিয়ে এলেন হারমোনিয়ামটা। শেষ হলো আজকের কাহিনী। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা গল্প জগবন্ধুর হারমোনিয়াম। আশা করছি তোমাদের গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে এই ধরনের গল্প আরও পেতে। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ভালো থাকবেন।